এই দেখো আলু চাষ হয়েছে, সর্ষের ক্ষেত। হ্যাঁ, এটা পেঁয়াজ গাছ। আজকে 30শে ডিসেম্বর বেরিয়ে পড়েছি, এই দৃশ্য দেখে নেমে পড়লাম। খুব ঠান্ডা। এই দেখো এখান থেকে মোটর চলে, এখান থেকে জল তুলে পুরো সাপ্লাই হয়। আজকের ডেস্টিনেশন অম্বিকা কালনা, পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার একটি প্রাচীন ঐতিহ্যবাহী শহর। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা জেনারেল আলেকজান্ডার কার্নিংহামের মতে 7ম শতকে এটি ছিল তাম্রলিপ্ত রাজ্যের একটি গুরুত্বপূর্ণ সীমান্ত নগরী। রাজা শশাঙ্কের আমলে এখানে একটি নৌঘাঁটি স্থাপিত হয়েছিল, যা কালনার ঐতিহ্যর গুরুত্বকে আরও সুস্পষ্ট করে। এখানেই রয়েছে একমাত্র গৌড়ীয় বৈষ্ণব মন্দির, যা নির্মিত হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবন্ত অবস্থায়। সেই মন্দিরের মূর্তি মহাপ্রভু নিজে দাঁড়িয়ে থেকে বানিয়ে দিয়েছিলেন। অষ্টাদশ শতকের শেষ ভাগে বর্ধমানের মহারাজাদের পৃষ্ঠপোষকতায় কালনা পৌঁছয় তার স্বর্ণযুগে। এই সময়ে নির্মিত হয় অসংখ্য টেরাকোটার অলঙ্কৃত মন্দির। এর মধ্যে অন্যতম হল 1809 সালে নির্মিত নবকৈলাস বা 108 শিব মন্দির। কালনার অন্যান্য উল্লেখযোগ্য স্থাপত্যের মধ্যে রয়েছে 25 চূড়া বিশিষ্ট কৃষ্ণচন্দ্র মন্দির, লালজি মন্দির, প্রতাপেশ্বর মন্দির এবং গোলাপবাড়ির মন্দির। দেবী অম্বিকার নামে উৎসর্গীকৃত প্রায় 800 বছরের প্রাচীন সিদ্ধেশ্বরী মন্দিরের থেকেই এই শহরের নামকরণ অম্বিকা কালনা। পাতাল গঙ্গা, ভবা পাগলার দ্বারা জনপ্রিয় দেবী ভবানী মন্দির, শ্রী গৌরাঙ্গ মন্দিরে সংরক্ষিত চৈতন্যদেবের পাণ্ডুলিপি, মাইজির বাড়ির প্রায় 300 বছরের উৎসব পরম্পরা, সব মিলিয়ে কালনা এক জীবন্ত সংস্কৃতি। এছাড়াও রয়েছে বৌদ্ধ মন্দির, 500 বছরের প্রাচীন তেঁতুল গাছ, ঐতিহাসিক ঘাট ও রাজবাড়ি প্রাঙ্গণ। বর্তমানে শীতকালে অনুষ্ঠিত কালনা পর্যটন উৎসব ও আলোকসজ্জিত রাজবাড়ি কমপ্লেক্স এই শহরকে নতুন পরিচিতি দিচ্ছে। সব মিলিয়ে অম্বিকা কালনা শুধু একটি শহর নয়, এটি ঐতিহ্য, ধর্ম, শিল্প ও সংস্কৃতির এক অনন্য মিলন ক্ষেত্র। এই শহর প্রত্যেকের একবার অবশ্যই দেখা উচিত। আমাদের কাশুন্দিকে সাপোর্ট করার জন্য তোমাদের প্রত্যেকটা লাইক, সাবস্ক্রাইব এন্ড কমেন্ট আমাদের অত্যন্ত খুশির অনুভূতি দেয়। পাশে থাকার জন্য থ্যাংক ইউ। আজকে 30শে ডিসেম্বর সকালবেলা বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার মাঝ রাস্তাতে, এই দৃশ্য দেখে নেমে পড়লাম। আর এই দুটো তো আর থাকতে পারছে না, হাসি মারার পর এরকম জায়গা খুব কমই দেখেছি। গাড়ি ওখানে রেখে এই পথ ধরে হেঁটে চলেছি এই দিকে। এই দেখো আলু চাষ হয়েছে, আর এই হচ্ছে পুরো সর্ষের ক্ষেত। এটা পেঁয়াজ কলি না রসুন বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এটা ওই দূরের যে এখানকার চাষি ভাইকে জিজ্ঞাসা করলাম, এটা পেঁয়াজ গাছ। পেঁয়াজ চাষের মধ্যে দাঁড়িয়ে দারুণ লাগছে, কিন্তু এইটাই সব। তো আমরা শহরবাসী যারা টাউনশিপে থাকি, তারা এই সবের থেকে এত কাছে থেকেও এই জিনিসগুলোকে কতটা মিস করি। খুব ঠান্ডা। খুব ঠান্ডা হাওয়ার। আমি সোয়েটারটা গাড়িতে রেখে এলাম, ভাবলাম যে বাইরে রোদ আছে, কিন্তু হাওয়াটা খুব ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা লাগছে। এবার আমি গাড়ির দিকে হাঁটা দিচ্ছি। এই দৃশ্য বাড়ি থেকে কিন্তু আমাদের খুব একটা বেশি দূরে নয়, 5-10 কিলোমিটারের মধ্যেই এরকম দৃশ্য অনেক দেখা যায়। কিন্তু সেখানেই বা পাড়ি দেওয়া হয় কতক্ষণ। এই ক্ষেত, এই জন্যই সারা দুনিয়া বেঁচে, কিন্তু তার থেকেই আমরা কতটা দূরে। আর এই চাষ হয়েছে আলু। আর ওই দুটোর অবস্থা দেখো, কোনখানে পৌঁছে গেছে, ওইখানে। আদির এইসব জিনিস খুব ভালো লাগে। স্কুলের জন্য অনেক কিছুই মিস হয়ে যায়। আমরা এইসব জিনিস ছোটবেলায় পেয়েছি, এখন আর পাওয়া যায় না। তাই যতটা সুযোগ পাই, যখনই সুযোগ পাই, দেখাবার চেষ্টা করি। চলো এবার আমাদের গন্তব্যের দিকে রওনা দেওয়া যাক। আর এই দেখো জঙ্গলের মধ্যে চোখে পড়লো গোসাপ দুখানা। এই ভিডিওটা কিন্তু আদি বানিয়েছে, আমাদের দেখেই এরা গর্তে ঢুকে পড়লো। এইটা হচ্ছে এখানকার শ্যালো পাম্প সিস্টেম। এখান থেকেই মাটি থেকে জল তুলে জেনারেটর চালিয়ে পুরো এখানে সাপ্লাই হয় জলের। চলো দেখাই। এই দেখো এখান থেকে মোটর চলে, আর এইখান থেকে জানি না অন্ধকার ভেতরটা দেখা যাবে কিনা, এই পুরো পাইপিং করা, এখান থেকে জল তুলে পুরো সাপ্লাই হয়। এখান থেকে পাইপটা না, ওই পা দিবি না ওখানে, ওই যে মাঝখানের ওইটা দেখছিস লোহার পাইপটা, ওটা গর্ত করে মাটির নিচে চলে গেছে। এখানে ওই ভটভটি চালিয়ে দেয় মেশিন, জল ওঠে। আর এই দেখ পাইপ দিয়ে এই তলা দিয়ে জল চলে গেছে। এই যে দেখতে পাচ্ছ এখানে নীল রঙের এইটা, এখান দিয়ে জল চলে যায়, গিয়ে ভেতরে পাইপিং লাইন করা রয়েছে, সেখান দিয়ে জল চলে যায়।
এবার গন্তব্যে যাওয়া যাক, না হলে লেট হয়ে যাবে। অলরেডি বাজে কিন্তু 2টোর কাছাকাছি। যে পেঁয়াজ দেখে এলাম সেই পেঁয়াজগুলো ক্ষেত থেকে তুলে মার্কেটে সাপ্লাই হবে, আর আমরা খাবো পেঁয়াজ কলির শাক। দেখিয়ে দে আদি। গঙ্গার তীরবর্তী প্রাচীন শহর কালনা। এই শহরের বুকেই আজও নীরবে দাঁড়িয়ে আছে এক রাজকীয় অতীতের স্মৃতিচিহ্ন, কালনার রাজবাড়ি। ভারতের প্রত্নতত্ত্ব সর্বেক্ষণ অর্থাৎ ASI এর সংরক্ষণে থাকা এই রাজবাড়ি এক সময় ছিল রাজ পরিবারের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও আবাসিক কেন্দ্র। এই রাজবাড়িটির প্রতিটি ইট, প্রতিটি খোদাই করা দেওয়াল আজও বহন করে অষ্টাদশ ও ঊনবিংশ শতকের বাংলার ইতিহাস। এই রাজবাড়ির ভেতরেই অবস্থিত রয়েছে একাধিক মন্দির, যা রাজপরিবারের দৈনন্দিন ধর্মীয় জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল। রাজবাড়ির প্রাঙ্গণের মধ্যে থাকা এই মন্দিরগুলির আকার বড় না হলেও স্থাপত্য ও অলঙ্করণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মন্দিরগুলোর গায়ে থাকা টেরাকোটার কাজ বিশেষভাবে নজর কাড়ে। দেবদেবীর মূর্তি, পৌরাণিক দৃশ্য রাজবাড়ির ধর্মীয় বিশ্বাস আর শিল্পরুচির পরিচয় বহন করে। রাজারা প্রতিদিন পূজা, বিশেষ ধর্মীয় আচার এবং উৎসব এই মন্দিরগুলোতেই সম্পন্ন করতেন। রাজবাড়ির মন্দির প্রাঙ্গণ ছিল একান্ত ব্যক্তিগত ও পবিত্র স্থান। রাজবাড়ি প্রাঙ্গণে এই লালজি মন্দির মানে শ্রীকৃষ্ণর মন্দির সব থেকে পুরাতন টেরাকোটা মন্দিরের নিদর্শন, যেটা তৈরি হয়েছিল আনুমানিক 1739 খ্রিস্টাব্দে। এই টেরাকোটার মন্দির এই রাজবাড়ি প্রাঙ্গণের প্রতিটা কোণা এখনো মনে করিয়ে দেয় যে বাংলার ঐতিহ্য কতটা বিশাল মাপের ছিল। কোনো একজনের কাছ থেকে জানতে পেরেছিলাম কালনায় এক বিশাল শিব মন্দির আছে। শুধু সেইটুকু দর্শনের আশা নিয়েই আজকের কালনার দিকে যাত্রা করেছিলাম, কিন্তু এখানে এসে যে এত কিছু পাবো স্বপ্নেও ভাবিনি। কর্মসূত্রে ভারতবর্ষের অনেক জায়গায় ঘুরে দেখার সুযোগ হয়েছে, কিন্তু বাড়ির পাশে এত বড় একটা ঐতিহাসিক জায়গা কি করে এত বছর অধরা থেকে গেল সেটাই ভেবে উঠতে পারছি না। এখানে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা যারা আমার এই ভিডিও দেখার পর কালনায় অবশ্যই একদিনের জন্য ঘুরতে যাবে। এই মন্দির প্রাঙ্গণে ট্রাস্টি বোর্ডের দ্বারা রোজ ভোগ প্রসাদের ব্যবস্থা থাকে 100 টাকা মাথা পিছু, কিন্তু সেটা লিমিটেড। তোমরা যদি অনেকজন মিলে গ্রুপ ট্যুর করো তাহলে এনাদের টেলিফোনিক্যালি যদি আগে থেকে ইনফর্ম করে দাও, এনারা কিন্তু ভোগ প্রসাদের ব্যবস্থা করে রাখেন। আর যদি 2-4 জন মিলে যাও তাহলে একটু সময়টা মেনটেন রেখো, ওই 1টা থেকে দুপুর 3টে 3:30 পর্যন্ত, তাহলে আগে থেকে বলে যেতে হবে না। আমরা এত কিছু না জেনেই বাড়ি থেকে খেয়ে পৌঁছে গেছিলাম ওখানে, কিন্তু ভোগ প্রসাদ পাওয়া যাচ্ছে সেটা কি ছাড়া যায়? তাই আমরা 1 প্লেট নিয়েছিলাম, 3 জনে মিলে খেয়েছি। এই মন্দিরের চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অজস্র মাটির কাজের নিদর্শন, যা দেখতে দেখতে দিনের অনেকটা সময়ই কেটে গেল ওখানে। আমরা খেয়ে গেছিলাম তাই 1 প্লেট ভোগ প্রসাদ নিয়েছিলাম, তবুও কিন্তু আমাদের যাচাই করে খাইয়েছে এখানের সেবায়েতরা। এই পুরো মন্দিরটি ASI মানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে। বিশাল বড় একটা ভারতীয় পতাকাও উড়ছে এখানে। পাশে রয়েছে সুন্দর একটি বিশাল মাঠ। রাজবাড়িটাই এখন স্কুলে পরিণত হয়েছে, তারই মাঠ এটা। আর এই পুরো রাজবাড়িতেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক মন্দির, আর প্রতিটা মন্দিরের প্রাঙ্গণ, উঠোন এবং মাঠ অত্যন্ত নিট অ্যান্ড ক্লিন। আমি জানতাম বাংলার মাটির কাজ যাকে বলে টেরাকোটা, সেটা দেখতে হলে অবশ্যই ভ্রমণ করতে হবে বিষ্ণুপুরে। এখন অবধি আমার বিষ্ণুপুর গিয়ে ওঠা হয়নি। টেরাকোটা তাই আমি এতদিন জানতাম না কাকে বলে, কিন্তু কালনাতে যে এত টেরাকোটার কাজ আছে আমার জানা ছিল না। প্রথমবার টেরাকোটার এই মন্দির
এই কারুকার্য দেখেই আমি স্তম্ভিত হয়ে গেছিলাম। টেরাকোটা এই শব্দটা কিন্তু ল্যাটিন বা ইটালিয়ান। টেরাকোটার অরিজিনাল বাংলা অর্থ হলো পোড়া মাটির কাজ। আগে থেকে যদি জানতাম কালনা আমাদের এত কিছু দেবে, তাহলে বাড়ি থেকে একটু সকাল করেই বেরোতাম। আমরা যখন এই মন্দির ঘুরে দেখছি তখনও আমাদের জানা ছিল না কালনায় আরও কত কিছু আছে। না হলে এই মন্দিরটা আরেকটু তাড়াতাড়ি ঘুরে বাকি দর্শনের জন্য বেরিয়ে পড়তাম আগে ভাগে, কারণ আমাদের পুরো কালনা ঘুরে দেখতে দেখতে সন্ধে হয়ে গেছিল। রাজবাড়ি প্রাঙ্গণ থেকে বেরিয়েই ঠিক তার উল্টো দিকে কালনার প্রসিদ্ধ 108 শিব মন্দির। এই মন্দিরের ইতিহাস 1809 সালের। মহারাজা তেজচন্দ্র বাহাদুর এই মন্দিরটি নির্মাণ করেন। এটি বানানো হয়েছিল বিষ্ণুপুর রাজার সম্পত্তি হস্তান্তরের সনদ হিসেবে, এক ভগবানের প্রতি অগাধ বিশ্বাস ও ভক্তি নিয়ে। ভারতীয় ধর্মশাস্ত্রে 108 মানেই পূর্ণতা। এই কারণেই এই সমগ্র মন্দিরে মোট 108টি ছোট ছোট শিব মন্দির আছে। মন্দিরগুলি সাজানো হয়েছে দুটি বৃত্তে। বাইরের বৃত্তে 74টি মন্দির, ভেতরের বৃত্তে 34টি মন্দির, মোট মিলিয়ে 108টি শিবলিঙ্গ। এখানে যেই 108 শিব মন্দিরের আমি এখন চক্কর লাগাচ্ছি, লক্ষ্য করলাম এই প্রত্যেকটা জিনিসে কিন্তু একটা ডিজাইন করা ছিল, যেটাকে বলে আমাদের পোড়া মাটি বাংলার। সেইগুলো কিন্তু সবই ধ্বংস হয়ে গেছে। আমি এই জায়গাটা আসবার সময় ভাবছিলাম, আমি ইউটিউবে দেখেছি, কারোর কাছে শুনেছি কালনায় এরকম একটা শিব মন্দির আছে 108, কিন্তু সত্যি একটা কথা বলবো, জায়গাটা এসে মনে হলো যে আমরা ভারতবর্ষের অনেক জায়গায় ঘুরে দেখেছি এইরকম সুন্দর, এত বাড়ির কাছে এত সুন্দর একটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে থাকা একটা মন্দির, সেখানে এত সুন্দর মাটির কাজের নমুনা, মন ছুঁয়ে গেল। আর এখন মনে হচ্ছে এত বছর এখানে কেন আসিনি। বাইরের বৃত্তের মন্দিরগুলিতে শিবলিঙ্গ কালো সাদার বিকল্প হিসেবে, ভেতর দিকে সবই সাদা মার্বেলের শিবলিঙ্গ। নিয়ে নে ঘড়িটা তুলে নে, এই তো সুতো, এখান থেকে সুতো টান, এই তো। আদি 108টা শিব মন্দিরের কাউন্টিং করতে করতে ঘুড়ির চক্করে ভুলে গেছিল, আবার গেছে দৌড়ে কাউন্টিং করে আসছে। কতগুলো হলো? 74। বাইরের চক্করে 74 থাকে, তাহলে ভেতরে অবশ্যই 34 হবে। 108টা শিব মন্দির আছে এখানে। এইখানে 34 হবে। ইয়েস, এখানে 34, টোটাল 108, 74, ভেতরে 34। এবার দেখি 104 কত হলো। আর মাঝখানে রয়েছে একটা কুয়ো, বিশাল কুয়ো, যেটা এখন ঢাকা। আচ্ছা, বাইরে যে শিব মন্দিরটা আছে 74খানা, সেখানে একটা সাদা একটা কালো। আর এই ভেতরে যেখানে 34টা শিব মন্দির, সেখানে প্রতিটা শিবলিঙ্গই কিন্তু সাদা। আর মাঝখানে রয়েছে একটা কুয়ো, যেটা নেট দিয়ে ঢাকা, অবশ্যই সেফটি পারপাস। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে রয়েছে এবং মন্দিরটা সত্যি দারুণভাবে মেনটেন। মন্দির থেকে বেরিয়ে এবার বাড়ি ফিরব। বাইরে অনেক বাঙালিদের মুখরোচক খাবারের স্টল, সেইগুলো কি ছাড়া যায়?
এই খাবারগুলো খেতে খেতে বাড়ি ফেরার কথা ভাবছি, এমন সময় আর এক চমক পেলাম। এখানে নাকি আরও দর্শনীয় অনেক কিছু আছে। একটা টোটো ভাড়া করে বেরিয়ে পড়ার দেরি। ব্যাস, আর কি, বেরিয়ে পড়লাম এই মুখরোচক দই ফুচকা খেয়ে টোটো ধরে বাকি যত দর্শনীয় স্থান আছে সেগুলো ঘুরে দেখার জন্য। এটা অনন্ত বাসুদেব মন্দির। এই অনন্ত বাসুদেব মন্দিরও তৈরি হয়েছে অষ্টাদশ শতাব্দীর দিকে। মহারাজা তেজচন্দ্র বাহাদুর এই মন্দির নির্মাণ করেছিলেন। মন্দিরটি ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত বাসুদেব রূপে উৎসর্গীকৃত। এটি পঞ্চরত্ন শৈলীতে নির্মিত এবং এর টেরাকোটা অলঙ্করণে কৃষ্ণলীলা ও পুরাণ কথার চিত্র ফুটে ওঠে। অনন্ত বাসুদেব মন্দির আজও কালনার ধর্মীয়, ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ প্রতীক। এই মন্দির প্রাঙ্গণের ভেতরেই রয়েছে এদের নিজস্ব গোশালা। এটা এই মন্দিরেরই গোশালা। এরপর আমরা পৌঁছলাম ঐতিহাসিক অম্বিকা মন্দির, বাংলা মন্দির স্থাপত্য ও শক্তি উপাসনার এক গুরুত্বপূর্ণ নিদর্শন। এটা সিদ্ধেশ্বরী কালীমাতার কালনা, যে অম্বিকা কালনা বলে, এই মন্দিরের নামেই কালনার নাম। এই মন্দিরের স্থাপত্য শৈলীতে স্পষ্টভাবে দেখা যায় বাংলার প্রাচীন রথ ও চূড়া মন্দির রীতি, লাল ইটের গাঁথুনি, পোড়া মাটির অলঙ্করণ এবং সরল অথচ দৃঢ় কাঠামো। এই মন্দিরের সামনেই ছোট মা বা কাঞ্চন মায়ের মন্দির। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি এখানে সাধনায় রত ছিলেন। এখানকার লোকজন তাকে মা কালী বা শক্তির নিবেদিত উপাসক হিসেবে শ্রদ্ধা করে থাকেন। আমাদের এর পরের গন্তব্য শ্রীকৃষ্ণের বালরূপ গোপালজির উপাসনার উদ্দেশ্যে নির্মিত এই মন্দিরে। এই মন্দিরের স্থাপত্য শৈলী বাংলা মন্দির শিল্পকলার এক উৎকৃষ্ট উদাহরণ। লাল ইটের গাঁথুনি, সুচারু পোড়ামাটির অলঙ্করণ এবং গম্বুজাকৃত কাঠামো সেই সময়কার স্থাপত্য দক্ষতা ও নান্দনিকতার পরিচয় বহন করে। এর বৈশিষ্ট্য 25টা মাথা এই মন্দিরের, যেটা খুবই রেয়ার। পশ্চিমবঙ্গে আমার মনে হয় কালনাতে 2টি আছে। মন্দিরের পোড়ামাটির ফলকে কৃষ্ণলীলার বিভিন্ন দৃশ্য, পৌরাণিক কাহিনী এবং ফুল লতাপাতার নকশা খোদাই করা রয়েছে, যা বাংলার টেরাকোটা শিল্পের সমৃদ্ধ ঐতিহ্যকে তুলে ধরে। শতাব্দীর পর শতাব্দী ধরে গোপালজির মন্দির আজও দাঁড়িয়ে আছে, কালনার গৌরবময় ইতিহাস, বৈষ্ণব ভক্তি ও স্থাপত্য ঐতিহ্যের এক নীরব সাক্ষী হয়ে। এর পরের গন্তব্যস্থল পাতালগঙ্গা। পাতালগঙ্গা মূলত একটি প্রাচীন কূপ বা জলাধার, যার সঙ্গে গঙ্গা নদীর আধ্যাত্মিক সংযোগের বিশ্বাস জড়িয়ে রয়েছে। স্থানীয় লোককথা বা ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই কূপের জল ভূগর্ভস্থ পথে গঙ্গার সাথে যুক্ত, তাই একে পাতালগঙ্গা নামে অভিহিত করা হয়। স্থানীয় লোকমত হিসেবে এখানে এক সাধক বসবাস করতেন, যিনি প্রতিদিন গঙ্গা স্নান করে তবেই পূজার্চনা করতেন। বৃদ্ধ বয়সে তার পক্ষে গঙ্গা যাওয়া আর সম্ভব হয়ে উঠছিল না। ভক্ত গঙ্গা মায়ের কাছে যেতে পারছেন না দেখে মা গঙ্গা ভক্তের কাছে এখানে আবির্ভূত হন। সত্যি মিথ্যা জানি না, কিন্তু পাতাল গঙ্গা দেখলে মনে হয় সত্যি এখান থেকে এই রকম জলাধার এলো কোথার থেকে। কোনোভাবেই এটাকে মানব নির্মিত বলে একদমই মনে হয় না।
আমাদের এর পরের ডেস্টিনেশন ছিল সেই প্রাচীন তেঁতুল গাছ, যার নিচে শ্রী চৈতন্য মহাপ্রভু ও গৌরদাস পণ্ডিতের ঐতিহাসিক মিলন ঘটেছিল। এইখানে পৌঁছতে পৌঁছতে সন্ধে নেমে এসছিল, তাই সেই রকম ছবি তুলতে পারিনি। যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। এই সেই প্রাচীন তেঁতুল গাছ, যার নিচে কোনো এক সময় শ্রী চৈতন্য মহাপ্রভু পদার্পণ করেছিলেন। সেই পদছাপ এখনো আছে এখানে। এরপর আমরা গেলাম শ্রীপ্রভু মন্দির, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর ঝলক দর্শন মেলে। এই ঝলক দর্শনের ইতিহাস এক বিশাল ইতিহাস। এখানে ক্যামেরা নিয়ে যাওয়া অ্যালাউড ছিল না, তাই ভিডিওগ্রাফি করতে পারিনি। এইটা একবার পজ করে অবশ্যই পড়ে নিও। এই ইতিহাসটা জানলে তোমরা কালনায় অবশ্যই যাবে। এরপরে আমরা গিয়ে পৌঁছলাম শ্রী শ্রী নিতাই গৌড়ের শ্রী মন্দিরে। এই স্থানে শ্রী নিত্যানন্দ প্রভুর বিবাহ সম্পন্ন হয়েছিল। পুরো জায়গাটাকে নতুনভাবে গঠন করা হচ্ছে। রাত হয়ে গেছিল, তাই বেশি ভিডিও করতে পারিনি। যতটুকু পেরেছি এই রাতের অন্ধকারে তোমাদের সাথে শেয়ার করলাম। নিত্যানন্দ প্রভু ছিলেন চৈতন্য মহাপ্রভুর পরম সঙ্গী। চৈতন্যদেব শ্রীকৃষ্ণের অবতার এবং নিত্যানন্দ প্রভু জ্যৈষ্ঠ ভ্রাতা বলরামের অবতার, এই বলেই পরিচিত। একত্রে পরিচিত গৌর নিতাই নামে। কালনার পরিচিতি বিশাল সরস্বতী পূজার জন্য, তারই মণ্ডপ সজ্জা চলছে। আমাদের এবার শেষ গন্তব্যস্থল ভবা পাগলার মন্দির। এখানে পৌঁছতে পৌঁছতে রাত অনেকটাই হয়ে গেছিল। সামনের দিকের দরজা বন্ধ হয়ে গেছিল, কিন্তু আমাদের যিনি নিয়ে গেছিলেন তিনি পেছনের দিক দিয়ে ঠিক ঘুরিয়ে দেখিয়েছিলেন মন্দিরটা। ভবা পাগলা সমাজের প্রচলিত নিয়ম, জাতপাত, আচার আচরণ মানতেন না, তাই লোকে তাকে পাগল বলতো। কিন্তু বাস্তবে তিনি ছিলেন আত্মজ্ঞানী ও ত্যাগী সাধক। আজও বহু অনুগামী তাকে লোক দেবতা বা সিদ্ধ পুরুষ হিসেবে মানেন। ভবা পাগলা ছিলেন বাংলার মাটিতে জন্ম নেওয়া এক নির্ভীক আধ্যাত্মিক বিদ্রোহী, যিনি সহজ জীবনে গভীর সত্য শিখিয়েছিলেন। এখান থেকে সোজা আবার 108 শিব মন্দিরের সামনে, যেখানে আমার গাড়ি পার্ক ছিল, সেইখানে আলোতে ঝলমল করা রাজপ্রাসাদ আবার দেখে শীতকালের বাংলার স্বাদ মুখে নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। সত্যি একদিনের এই কালনার ট্রিপ বারবার ফিরে যেতে বাধ্য করবে এই কালনাতে। তোমরা যারা ভাবছো শীতকালে একদিনের জন্য কোথায় যাওয়া যায় কলকাতার আশেপাশে, তারা অবশ্যই একদিন কালনা ঘুরে আসতে পারো। বৈষ্ণব ভক্তি আর বাংলার মাটির কাজ দেখে আসতে পারো একবার। বেগুনি শুনেছি